জয়ন্ত সিং বাহুবলী নাকি সঙ্গে মিত্রবাড়ির কানেকশন? আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন প্রাক্তন রাজ্যপাল এবং বরিষ্ঠ বিজেপির নেতা তথাগত রায়। তথাগত দা, নমস্কার। নমস্কার। এই যে জয়ন্ত সিং যা ঘিরে তোলপাড় আবার, এবং যে সামনে ভিডিও এসছে, এবং কামারহাটির একটি ক্লাবের ঘটনা, আরিয়াদাহের একটি ক্লাবের ঘটনা, ইতিমধ্যেই তাকে ধরা হয়েছে। কিন্তু মদন মিত্রের পরিবারের সাথে কানেকশন এই কারণে বলা হচ্ছে, একাধিক ছবি ভিডিও, তাদের পরিবারের জন্মদিনের অনুষ্ঠান সামনে এসছে, এবং মদন মিত্র তিনি নিজেও বলছেন যে হ্যাঁ আমার খুব ঘনিষ্ঠ পরিচয়, কিন্তু আমি ঘনিষ্ঠ নয়। কি বলবেন? মদন মিত্র বলেছেন আমার খুব ঘনিষ্ঠ পরিচয়, কিন্তু আমি ঘনিষ্ঠ নয়। মদন মিত্র কি এই বয়সে সাধারণ মানুষকে বোকা বোঝাবার চেষ্টা করছেন? মদন মিত্র অন্য নানা রকম ব্যাপারে নানা রকম পারদর্শিতা আছে জানি। তিনি বিজেপির এদের নিয়ে, নগরীর নটিদের নিয়ে জলকেলি করেছেন যখন তারা টিকিট পেয়ে বিজেপির করছে, এইসব ব্যাপারে খুব দক্ষ লোক আমি জানি। কিন্তু বাংলা কথা এরকম করে বিকৃত করা যে আমার খুব ঘনিষ্ঠতা আছে কিন্তু ঘনিষ্ঠ নয়, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। বাকি সকলকে বোকা বোঝাটা, বোকা ভাবাটা ঠিক হবে না। এটাই মদনবাবুকে একটু পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে। বিষয়টা হচ্ছে, এই যে জয়ন্ত সিং এর যে ভিডিও সামনে এসছে, যে 4জন বা 5জন যুবক সেখানে ছিলেন, যে তালিবানি শাসনে যেভাবে অকথ্য অত্যাচার চালানো হয়েছে একটি মহিলার উপরে, এবং তার কিছুদিন আগে চোপড়ার ঘটনা, তার কিছুদিন আগে একটি বিজেপির করা মহিলাকেও ওইভাবে রীতিমতন উলঙ্গ করে তাকে হাঁটানো, এই যে একটার পর একটা ঘটনা পশ্চিমবাংলার বুকে, কি বলবেন? কোন দিকে যাচ্ছে রাষ্ট্র? কি শাসন চলছে? পশ্চিমবঙ্গ একটা পিশাচের রাজ্যে পরিণত হয়েছে। পিশাচের রাজ্যে, পিশাচ বোঝো তো, যারা ওই মানে মিথিক্যাল ক্যারেক্টার, যারা জ্যান্ত মানুষকে ঘাড় মোটকে তার রক্ত খায় ইত্যাদি, এরকম টাইপের পশ্চিমবঙ্গ একটা পিশাচের রাজ্যে পরিণত। কিন্তু তুমি যদি মনে করো, বা কেউ যদি মনে করেন যে এই নিয়ে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুশ্চিন্তা আছে, এক ফোঁটা দুশ্চিন্তা নেই, একটুও দুশ্চিন্তা নেই। ওর উদ্দেশ্যটা বুঝে নিতে হবে। ওর উদ্দেশ্য হচ্ছে পরের নির্বাচনটা জিততে হবে। কোন নির্বাচন? সেটা লোকসভা নির্বাচন হতে পারে, বিধানসভা নির্বাচন হতে পারে, পুরসভা নির্বাচন হতে পারে, জেলা পরিষদ হতে পারে, পঞ্চায়েত সমিতি হতে পারে, গ্রাম পঞ্চায়েত হতে পারে, গ্রাম সভা হতে পারে, লাইব্রেরির নির্বাচন হতে পারে, স্কুলের নির্বাচন, যে কোনো রকম নির্বাচনটা জিততে হবে। এবং তার জন্য গুন্ডা, বদমাইশ, চোর, ছেঁচড়, ধর্ষক যত রকম পাওয়া যায় একটু উনি কাজে লাগাবেন। এইটাই হচ্ছে বড় কথা, এইটাই হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য। ওর আরেকটা দ্বিতীয় উদ্দেশ্য আছে, সেটা হলো যে দলের মধ্যে ওর যেন কোনো কম্পিটিটর বা কোনো প্রতিযোগী না গজায়, সেটার ব্যাপারে উনি সবসময় সজাগ আছেন। তবে এই মুহূর্তে তার ওরকম ধরনের কিছু দেখা যাচ্ছে না। এবং তার মধ্যে ভাইপো পড়ে আর কি, উনি ভাইপোকেও একটা স্তরের বেশি উঠতে দেবেন না। এই ব্যাপারটা যদি না বোঝা যায়, রাজনীতিতে যদি মোদীজির মূল উদ্দেশ্যটা না বোঝা যায়, তাহলে রাজনীতি পশ্চিমবঙ্গে করাই যাবে না। পশ্চিমবঙ্গ একটা পিশাচের রাজ্য, এবং পশ্চিমবঙ্গের এই যে পৈশাচিকতা, এই ব্যাপারে মোদীজির কোনো হেলদোল নেই। এই দুটো অমোঘ সত্য বুঝতে হবে। কিন্তু তৃণমূলের বিধায়ক তিনি বলছেন যে এই যে তৃণমূলের নেতা মন্ত্রীদের সাথে, নেতাদের সাথে তো একটু গুন্ডা এইসব লোকজন চলে, এবং মদন মিত্র নির্দিষ্ট করে বলছে আমি তো নিজেই ভয়েতে আছি, কখন আমায় এসে মেরে দেবে, গুলি করে দেবে, আমি মমতাকে চিঠি দিয়ে বলবো আমাকে এক্সট্রা একটা সিকিউরিটি দেওয়ার জন্য। এখন একটু প্যাঁচে পড়েছে মদন মিত্র, সেই জন্য প্রলাপ বকছে। কিন্তু মদন মিত্রতে কিছু এসে যায় না। যেমন ধরো পার্থ চ্যাটার্জি বা তার রক্ষিতার বাড়িতে যখন টাকা পয়সা পাওয়া গেল, মমতা এরকম মানে ইংরেজিতে যাকে বলো হট পটেটো, গরম আলুর মতো মুখ থেকে বার করে ফেলে দিলেন। তারপরে যখন অনুব্রত মণ্ডল পাওয়া গেল, তার মেয়েরা কোথায় আছে? তারপরে আজকে শুনতে পাচ্ছি আমি যে ওই লোকটার নাম কি, যে সমস্ত OMR শিট পুড়িয়ে ফেলেছে, এদের পেছনে মমতা নেই তো। এদের প্রতি মমতার অ্যাটিচিউড হচ্ছে যে তোমরা চুরি করছো, চুরি করে যাও। দোলা সেন যেরকম বলেছে 12 আনা পার্টির আর 4 আনা তোমাদের, সেটা করে যাও, আর বাকি তোমরা কি করবে সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। কিন্তু পেঁচে যদি পড়ো আমি নেই, আমি তোমাদের ফেলে দেবো চুপচাপ।
এই তৃণমূলে ছড়িয়ে গেছে এবং তৃণমূল সবাই এটা জানে। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে তো ঠিক মতন খবরই যায় না, এই ধরনের খবরও যেমন যায় না, সেরকম সিএসসির মতন এত বড় একটা ঘটনা ঘটলো যেখানে রাজ্যে ইউনিট বাড়িয়ে দেওয়া হলো, চচ্চর করে দাম বাড়ছে বিদ্যুতের, সেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলছে আমি তো জানিই না, মানে সিএসসি মুখ্যমন্ত্রীকে না জানিয়েই এত বড় একটা পদক্ষেপ নিয়েছে এবং এইভাবে ইউনিট বাড়িয়ে দিয়েছে। আমি তো জানি না যদি বলেন তাহলে তো সেটা মুখ্যমন্ত্রীর অক্ষমতা। মুখ্যমন্ত্রী সিএসসি যে ইলেকট্রিসিটি ট্যারিফ বাড়িয়েছে সেটা যে মুখ্যমন্ত্রী জানেন না, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর যে আপাতত পশ্চিমবঙ্গের মধ্যে যে সরকার যেটা আছে, সরকারের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেটা যেটা মনে হচ্ছে যে ডানাত কি করছে মহান জানতে পারছে না। তো জানেন না সেটা তার অক্ষমতা। যদি না জানেন আর যদি জেনে শুনে বলেন জানি না, তাহলে সেটাও আরেক রকমই, আরেক রকম তার ব্যাখ্যা হবে। কিন্তু এই যে হকার উচ্ছেদ নিয়ে যেভাবে দেখা গেল জেসিবি নিয়ে একদম প্রশাসনকে বিভিন্ন জায়গায় ভাঙচুর করতে, মুখ্যমন্ত্রী কিন্তু গতকালও প্রেস করেছেন এবং নির্দিষ্টভাবে বলছেন যে কোনোভাবে যে ফুটপাথ সেগুলো দখল করে বা সরকারি জায়গা দখল করে কোনোভাবে কোনো হকার বসা যাবে না বা কোনো রকম দোকানপাট চলবে না, দেখলেই তুলে দিতে হবে। কি বলবেন? কি অদ্ভুত নাকামি, আমি বুঝতে পারছি না। উনি সিপিএম আমলে একবার এরকম হকার তুলবারই হয়েছিল, তখন উনি গিয়ে ফুটপাতে বসে পড়েছিলেন এবং একটা দাড়ি পাল্লা নিয়ে হকারদের মতন বিক্রি করছিলেন। তারপরে আমি টালিগঞ্জে বা অন্য অনেক জায়গাতেও একটা দেখেছি, এরকম একটা বিজ্ঞাপন দেখেছি, আমরা করি হকারি দিদিমদের দিশারি, আমরা করি হকারি দিদিমদের দিশারি। তো দিদি কি এটা জানেন না? অবশ্যই জানেন, জেনে শুনে এই সমস্ত করছেন, ভণ্ডামি করছেন। তো মানে হঠাৎ করে এই যে হকার উচ্ছেদ, তাহলে সামনে তো 26-এর নির্বাচন, এবার বিভিন্ন জায়গায় যদি হকার তুলে দেওয়া হয়, তাদের একটা সংখ্যক ভোট আছে, তাদের একটা সংখ্যক সমর্থক আছে, তো কোথাও কি তাহলে ভোট বাক্সে পড়বে না? এই ইকুয়েশনটা কি তাহলে? কেন হঠাৎ করে এই সামনে নির্বাচন আসছে, আবার হাতে বেশি সময়ও নেই, 2 বছরও নেই, সেই সময় দাঁড়িয়ে এইভাবে উচ্ছেদ কেন? সেটা তুমি ওকেই জিজ্ঞেস করো, উনি ভালো বলতে পারবেন। তো ভোটটা উনি খুব ভালো বোঝেন, আর কিছু বোঝেন না। মানুষের প্রাণ যাক, মেয়েরা ধর্ষিতা হোক, পশ্চিমবঙ্গ রোহিঙ্গায় ভরে যাক, বন্যা হোক, যা খুশি হোক, কিচ্ছু এসে যায় না। ভোটটা উনি ভালো বোঝেন, নির্বাচনে জিততে হবে ওদের। আর উনি যে হকার উচ্ছেদ করছেন, কোথায় উচ্ছেদ করছেন? এখানে গড়িয়াটে উচ্ছেদ করছেন, হিন্দু বেকারদের হকারদের, বাঙালি হিন্দু হকারদের উচ্ছেদ করছেন। এই ধর্মতলা এলাকায় গ্র্যান্ড হোটেলের নিচে যারা আছে বিহারি মুসলমান হকার, এদের তো উচ্ছেদ করছেন না। এদের ইতিহাসটাই জানো, এরা ছিল বাংলাদেশ হওয়ার আগে এরা ছিল কট্টর পাকিস্তানপন্থী, এবং এরা বাংলাদেশে মানে পূর্ব পাকিস্তানে প্রচুর হিন্দু খুন করেছে। তারপরে যখন বাংলাদেশ হয়ে গেল, তখন বাঙালি মুসলমানরা এদের তাড়াতে লাগলো এবং এরা তাড়া খেয়ে কিছু লোক পাকিস্তানে যেতে চেষ্টা করলো। পাকিস্তান বললো আমরা তোমাদের নেবো না। তখন এরা ভারতে ঢুকে গেল এবং ঢুকে কলকাতায় চলে এলো। কলকাতায় ফরওয়ার্ড ব্লক নেতা এদেরকে খুব দয়া করে বসিয়ে দিলেন এবং সেটা সিপিএম স্বাভাবিকভাবে মেনে নিল, মমতা ব্যানার্জিও মেনে নিলেন। তারপরে এতদিন বাদে হঠাৎ ঘুম থেকে উঠেছেন, আর ওদের তো হাত দিচ্ছেন না, দিচ্ছেন তো গড়িয়াট পড়ে হিন্দু বা হকারদের, যাদের অন্য কোথাও যাবার জায়গা নেই। এরা তো আবার বিহারে চলে যাবে বা আবার বাংলাদেশে চলে যাবে। বাংলাদেশে এখন যেরকম মৌলবাদী প্রবণতা দেখা যাচ্ছে, এরা আবার হয়তো বাংলাদেশে চলে যাবে। তো তথাগতরা হিন্দু এই বলে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বা হিন্দুদেরকেই তোলা হচ্ছে। আসলে আমাদের রাজ্যের যিনি মেয়র, তিনি তো সম্প্রতি বলেছেন যে হিন্দু হয়ে জন্মানো দুর্ভাগ্য। উনি সবাইকে দাওয়াত দিচ্ছেন, মানে মুসলিম সম্প্রদায়ের সবাইকে, প্রত্যেকটা মানুষকে দাওয়াত দিচ্ছেন তিনি সম্প্রতি বলেছেন। উনি আবার তার উত্তরে বলেছেন না আমি তো দুর্গাপুজো তো যাই, আমি তো কালী পুজো করি, ইত্যাদি করি। মানে মিথ্যে কথা বলা কোথায় পৌঁছে যেতে পারে সেটা তৃণমূল দেখিয়ে দিয়েছে। কিন্তু ফিরহাদ হাকিমের কথায় কিছু এসে যায় না। ফিরহাদ হাকিম মূলত মৌলবাদী মাদ্রাসা ছাপ মুসলমান। সে স্বাভাবিকভাবে সে সাধারণত ওই একটা সেকুলার পড়া টুপি পরে থাকবার চেষ্টা করে, কিন্তু মাঝে মাঝে মুখ ফসকে বেরিয়ে যায়।
একবার সেই গার্ডেন নিচে গিয়ে বললো যে আরে এ তো মিনি পাকিস্তান, এ তো মিনি পাকিস্তান। তারপর একটা ছবি বেরিয়েছে যে এ টুপি মাথায় উনি, আর ওর নেত্রী হচ্ছেন মাথায় এরকম কাপড় জড়িয়ে আছেন, আহা কি আনন্দ আকাশে বাতাসে, এইরকম ছবি আর কি। তো ব্যাপার হচ্ছে যে ফিরহাদ হাকিম ওর খুব প্রিয় মানুষ। ফিরহাদ হাকিম মুসলমান ভোট জোগাড় করে দেয়। ফিরহাদ হাকিম এই সমস্ত মৌলবাদী কথাবার্তা বলছে বলে এতে মুসলমান ভোট আসবে, কিন্তু এতে যদি ফিরহাদ হাকিম পেঁচে পড়ে, ফিরহাদ হাকিমকে একটা টুস্কি মেরে ফেলে দিতে ওর কিচ্ছু এসে যাবে না, আর একটা মুসলমান নেতা নিয়ে আসবে, অসুবিধা কি আছে? কিন্তু তথাগত এই যে নানাভাবে হিন্দুদের আক্রমণ করা হচ্ছে, মানে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে উর্দুতে লেখা শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়, সেটা হাসপাতাল থেকে শুরু করে বাস স্ট্যান্ড থেকে শুরু করে, বা যেইভাবে একটা কি বলবো আগ্রাসনের দিকে এগোচ্ছে। আপনার মানে আপনি তো দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলার বিভিন্ন ধরনের দায়িত্বে ছিলেন, রাজ্যপাল হিসেবে ছিলেন, এই যে বাংলার এখন পরিস্থিতি, এই আগ্রাসনের একটা পরিস্থিতি এসে দাঁড়াচ্ছে, কি বলবেন? মানে এটা কোন দিকে দিশা দেখাবে? মানে আমি যে দায়িত্বে ছিলাম সেটা বড় কথা নয়, যেটা বড় কথা সেটা হলো যে আমি এই ব্যাপারটা নিয়ে মানে হিন্দুর ওপর অত্যাচার নিয়ে আমি গত 30 বছর ধরে চর্চা করছি এবং বইও লিখেছি। এই পরিস্থিতিতে আমি অন্তত পশ্চিমবঙ্গে আমি আর কিছু না জানি হিন্দুর ওপর অত্যাচার কোথায় কতটা হয়েছে, বাঙালি হিন্দুর ওপর কথা বলছি না, বাঙালি হিন্দুর ওপর বাঙালি মুসলমানের বা বিহারি মুসলমানের অত্যাচার কতটা কোথায় হয়েছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি অন্য অনেকের চাইতে ভালো জানি আর কি। এবং গন্ডগোলটা হচ্ছে কোথায়? গন্ডগোলটা হচ্ছে বাঙালি হিন্দুরা নিজেদের ভবিষ্যৎ সম্বন্ধে বা নিজেদের স্বার্থ সম্বন্ধে সচেতন নয়। এটা গত 100 বছর ধরে হয়ে আসছে। 100 বছর ধরে আগে মোহনদাস গান্ধী বলে একজন নেতা ছিল, সেই মোহনদাস গান্ধী আর তারপরে হচ্ছে মার্ক্সবাদীরা, এরা দুজনে মিলে এমন একটা ঘ্যাঁট বানিয়ে, সেটা হচ্ছে এর সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার ঘ্যাঁট বানিয়ে বাঙালি হিন্দুকে একেবারে গলার মধ্যে ঠুসে খাইয়ে দিয়েছে, যে বাঙালি হিন্দু নিজের দায়িত্বটা নিজের স্বার্থটা ভুলে গেছে। বাঙালি হিন্দু যে কিভাবে পূর্ব বাংলায় অত্যাচারিত হয়েছে, 1 কোটির ওপর বাঙালি হিন্দু বিতাড়িত হয়েছে, এই ব্যাপারগুলো আজকে বাঙালি হিন্দু ভুলে গেছে। এটা আমি বই লিখেছি, এই বইটা এখানে আছে, তুমি দেখতে পারো, এই বইটাতে এটা লিপিবদ্ধ আছে। হ্যাঁ, যা ছিল আমার দেশ, ছবিটা হচ্ছে এটা পূর্ব বাংলার ছবি এবং এখানে সব বাঙালি হিন্দুরা থাকতো, এদের এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই পরিস্থিতিতে বাঙালি হিন্দু যদি নিজের স্বার্থ সম্বন্ধে সচেতন না হয়, একদম এখন একেবারেই সচেতন নয়, আগে একেবারেই সচেতন ছিল না, এখন হয়তো 5% কি 10% সচেতন হয়েছে। সচেতন যদি না হয় তাহলে জাতি হিসেবে বা জনগোষ্ঠী হিসেবে বাঙালি হিন্দুর মৃত্যু অবশ্যম্ভাবী। এই যে কিছু কিছু জাতি মরে যায় না, যেমন ধরো উত্তর আমেরিকায় যে গিয়েছিল, যাদের আমেরিকান ইন্ডিয়ান বলতো আগে, এখন তাদের ফার্স্ট নেশন টেশন এরকম নানা রকম কথা বলে, এবং এখানে ওদের রেড ইন্ডিয়ান বলে, যদিও রেড ইন্ডিয়ান কথাটা ঠিক নয়, এইসব বলে। এই জাতিগুলো তো নিশ্চিহ্ন হয়ে গেছে, তো সেমনি বাঙালি হিন্দু নিশ্চিহ্ন হবার পথে এগোচ্ছে। সেটাতে মমতা ব্যানার্জি যতদূর পারেন সাহায্য করছেন, জ্যোতি বসু এর আগে সাহায্য করে গেছেন, আর এমনি বাঙালি হিন্দুর সাধারণভাবে বাঙালি হিন্দুরা সবাই সাহায্য করছে। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, 4টে জায়গায় উপনির্বাচন, এবং ঠিক উপনির্বাচনের ঠিক একদম আগের মুহূর্তে যে ঘটনা দেখা গেল, কুণাল ঘোষ ভার্সেস কল্যাণ চৌবে, মানিকতলা থেকে যিনি বিজেপির প্রার্থী হয়েছে, একটি অডিও রেকর্ড কুণাল ঘোষ তিনি সংবাদ মাধ্যমের সামনে দেন, যেখানে কল্যাণ চৌবে তাকে জাতীয় স্তরে বা কেন্দ্রীয় স্তরে কিছু পদ করিয়ে দেওয়া বা কোনো ব্যবস্থা করে দেওয়ার জন্য, মানে কোড আনকোড কুণাল ঘোষের বক্তব্য ঘুষ দিতে চেয়েছে, এবং যাতে তিনি ভোটে জিততে পারে, এই ধরনের একটা ফোনালাপ বা কথোপকথন সামনে আসে। কি বলবেন, ঠিক নির্বাচনের আগের মুহূর্তে দল কতটা অস্বস্তিতে? কল্যাণ চৌবে যদি চায়ও তাহলেও কুণাল ঘোষকে একটা পঞ্চায়েত প্রধানের পদ দিতে পারবে না, কিন্তু কল্যাণ চৌবে এত বোকা যে ও ভেবেছে এই টুপি দিয়ে কুণাল ঘোষকেও নিজের দলে টেনে নেবে। এগুলো হচ্ছে গিয়ে অর্বাচীন
মানে গাধার মতন কাজ। আমি তো এত বছর ধরে বিজেপি করেছি, এখন আমি বিজেপির কিছু নেই, আমার বিজেপির সাধারণ সদস্য পদও নেই, কিন্তু এত বছর ধরে বিজেপি করার সুবাদে আমার যে পার্টিটার প্রতি যে দুর্বলতা আছে, সমর্থন আছে, সেইটা পরিপ্রেক্ষিতে আমার মানে বাস্তবিক বুকে ব্যথা করে। এই অবস্থা হচ্ছে যে কল্যাণ চৌবের মতন একটা মানে যে এরকম কাজ করতে পারে, এরকম একটা জড়বুদ্ধি লোককে পার্টি নির্বাচনের টিকিট দিচ্ছে। কেন দিচ্ছে সে আমিও জানি, খুব ভালো জানি। এবার তো নয়, এর আগের নির্বাচনও তো দিয়েছিল তো কেন দিয়েছিল সেটা আমি জানি। 2021 সালে যা হয়েছিল সে তো আর বলার নয়, সে তো আমি খুব সবিস্তারে বলেছি। অতএব পশ্চিমবঙ্গ বিজেপিকে যদি ঢেলে সাজানো না হয়, পশ্চিমবঙ্গ বিজেপিকে যদি ভালো করে নাড়াচাড়া না দেয়, যাকে ইংরেজিতে বলে গেটিং ইটস অ্যাক্ট টুগেদার, সেটা যদি ওয়েস্ট বেঙ্গল বিজেপি ডাজ নট গেট ইটস অ্যাক্ট টুগেদার, তাহলে পশ্চিমবঙ্গ বিজেপি মুছে যাবে। আমি তো কিছুদিন আগে বলেছিলাম যে 10 বছর বাদে পশ্চিমবঙ্গ বিজেপি থাকবে না, 20 বছর বাদে পশ্চিমবঙ্গে মুসলিম মেজরিটি হয়ে যাবে, আর তারপরে বাঙালি হিন্দুই বিলুপ্ত হয়ে যাবে। সেইটাই আমি আবার বলছি। কিন্তু কুণাল ঘোষের আমরা দেখেছি আগেও এই ধরনের অডিও রেকর্ড তিনি প্রকাশ্যে এনেছেন, বিভিন্ন কথোপকথন তিনি প্রকাশ্যে এনেছেন। একদম ঠিক নির্বাচনের মুখে এই ধরনের একটা ঘটনা, এবং যেখানে কুণাল ঘোষ পুরোপুরি বলছেন যে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি এই বিষয়ে নেই, তৎক্ষণাৎ কিন্তু কল্যাণ চৌবে নিজে প্রেস করে বলছেন কুণাল ঘোষ নাকি যোগাযোগ করে অনেকবার বিজেপিতে আসার জন্য যোগাযোগ করেছে, আসতে চেয়েছে, যোগদান করতে চেয়েছে, তিনি চ্যালেঞ্জ করছেন। এই যে দুজনের চ্যালেঞ্জ, কি বলবেন? না, দুটোই মিথ্যেবাদী, কিন্তু কল্যাণ চৌবে হচ্ছে গভর্নমেন্ট মিথ্যেবাদী, আর কুণাল ঘোষ হচ্ছে ধূর্ত মিথ্যেবাদী। প্লাস কুণাল ঘোষ মানে মিথ্যে কথা বলার কিছু ক্ষমতা থাকে না লোকের, যে মানে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে। এরকম এই ধরো বলে দিল যে আমার নাম হচ্ছে অমুক চন্দ্র তমুক, এরকম বলে দিল, কুণাল ঘোষকে অম্লান পদরে বলে দিল। কুণাল ঘোষ, যাই হোক সেইসব কথা বলবো না, আমি মুখে চলে আসছিল। কিন্তু কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে যে ভাষায় অপমান করেছিল, যে ভাষায় গালাগালি করেছিল, প্রিজন ভ্যানে উঠতে উঠতে, এবং তারপরে 3.5 বছর জেল খেটেছিল, সেই পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ মিথ্যেবাদী হিসেবে কল্যাণ চৌবের অনেক উপরে, এবং কুণাল ঘোষ কল্যাণ চৌবেকে পুরো বোকা বানালো। এখন বাকিটা বিজেপি বুঝুক। একদম শেষ প্রশ্নে যাবো। আপনি একটু আগেই বললেন বঙ্গ বিজেপিকে ঢেলে সাজাতে হবে। আমরা দেখেছি লোকসভা নির্বাচনের পর একাধিক জায়গা থেকে বিভিন্ন অভিযোগ উঠেছে এই নেতৃত্বের বিরুদ্ধে, এবং সেখানে দলীয় কর্মীরা পর্যন্ত বিভিন্নভাবে মুখ খুলেছে, তারা নানা রকমভাবে অভিযোগ জানিয়েছে। মানে দলের মধ্যেই বিভিন্ন কোন্দল এবং এজেন্টদের টাকা পয়সা নিয়েও তরচুকির অভিযোগ উঠেছে, বিভিন্ন ধরনের অভিযোগ সামনে এসেছে, এবং আপনি এতদিন দলে থাকা সত্ত্বেও আপনিও বলছেন ঢেলে সাজানো প্রয়োজন। কোথাও কি তাহলে কেন্দ্রীয় নেতৃত্ব কিছুটা মানে এই বঙ্গ বিজেপি নিয়ে বা বাংলাকে নিয়ে কিছুটা হলেও নির্লিপ্ত? কি মনে হয়? কেন্দ্রীয় নেতৃত্বের মানসিকতা কি আমি জানি না, আমি ফ্র্যাঙ্কলি জানি না কেন্দ্রীয় নেতৃত্বের মানসিকতা কি। কিন্তু যেটা আমি দেখেছি 2021 সালে বিশেষ করে দেখেছি আর কি, যে লোকটিকে এখানে বিজেপির দায়িত্বে, নির্বাচনের দায়িত্বে বসানো হয়েছিল, একটা নারী মাংস লোলুপ লোক, সে নারী মাংস এবং অর্থ লোলুপ লোক। সেই রকম লোকের হাতে যদি কখনো একটা পার্টি পড়ে, তাহলে সেই পার্টির কি অবস্থা হয় সেটা সহজেই অনুমান। সে এখন চলে গেছে, তাকে ভাগিয়ে দেওয়া হয়েছে, এবং তার মধ্যে আমি মনে করি আমারও একটু ছোট্ট করে অবদান আছে। কিন্তু যে পচন যেটা ধরে গেল, এটার ফলে পচনটা পেয়ে যাচ্ছেন, অন্যের হাতে সেই দায়িত্ব গেল, পচন যে পুরো মেরুদণ্ডে পচন ধরে গেল। তোমাকে কুকুর কামড়িয়ে কুকুর অন্য জায়গায় চলে গেল, তার মানে কি তোমার রেবিস হতে পারে না? অবশ্যই হতে পারে।
আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, শুভেন্দু অধিকারী কিন্তু যেহেতু সামনে আবার নির্বাচন আসছে 26-এ, সেই 26-এর নির্বাচনকে মাথায় রেখে তিনি বলছেন যে হিন্দুরা তো মেজরিটি, হিন্দুদের ভোটকেই তিনি জেতার হিসাবে লক্ষ্য, মানে ভোটে জেতা নিয়ে হিন্দুদের ভোটকেই বেশি গুরুত্ব দিতে চাইছে এবং সেটাকে মাথায় রেখেই আগামী নির্বাচনে ঝাঁপাতে চাইছে। আপনি কি সহমত? মানে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে শুধু হিন্দু ভোটকে প্রায়োরিটি দিয়ে কি সরকার গঠন করা যাবে? 100 বার করা যাবে, কেন করা যাবে না? পশ্চিমবাংলায় 65% মতো হিন্দু আছে, 35% মুসলমান আছে। 65 বড় না 45 বড়? কিন্তু এই 65% হিন্দু যে তারা যা করেছে, শুভেন্দু অধিকারী যা বলেছে একদম 100% ঠিক, এবং আমি তার সাথে পুরোপুরি সহমত। এবং মানুষকে বোঝাতে হবে যে বাঙালি হিন্দুর সর্বনাশ আসন্ন, বাঙালি হিন্দু জনগোষ্ঠী হিসেবে নিশ্চিহ্ন হবার পথে। ওই সমস্ত এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এসব ভুলে যেতে হবে। যদি এক বৃন্তে দুটি কুসুম হতো তাহলে দুটো দেশ ভাগ হলো কেন? বাংলা ভাগের কথা বলছি না, ভারত ভাগ হলো কেন? এবং ভারত ভাগ হওয়ার পরে পূর্ব বাংলা থেকে 1.5 কোটি হিন্দুকে তাড়ানো হলো কেন? সে কথা কোনো জবাব নেই। শুধু এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, এই সমস্ত বাজে কথা ভুলে যেতে হবে। কোনো মুসলমান বিজেপিকে ভোট দেবে না, এটা হচ্ছে বাস্তব সত্য আর কি। অতএব হিন্দুদের ভোটেই বিজেপিকে জিততে হবে। তাহলে হিন্দুদের ভোট যদি টার্গেট হয়, সেই ক্ষেত্রে সামনে নির্বাচনে মানে কি মনে হয় কিভাবে এগোলে, বা বঙ্গ বিজেপির এখন ভগ্নদশা যে অবস্থায় এসে দাঁড়িয়ে আছে, মানে আপনারা যারা বিশিষ্টজন তারা যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন যে ঠেলে সাজানো দরকার বা নেতৃত্বের পাল্টানো দরকার, সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে পাল্টে কোন লক্ষ্যে এগোলে মানে কোন জায়গাটা নিতে পারবে, কি মনে হয়? হিন্দু স্বার্থে কাজ করতে হবে, হিন্দু বাঙালির স্বার্থে কাজ করতে হবে। শুভেন্দু যেরকম বলেছে সেখানে লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প আছে, সে তো হিন্দুদের ঘরের মহিলারা তাকে একদম আহ্বান জানিয়েছে, ঘরের কাছে এসে পৌঁছচ্ছে সেই লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারের পাল্টা যেটা বোঝাতে হবে সেটা হলো পিঠে বানানো। তুমি লক্ষ্মীর ভান্ডার নিচ্ছ নাও, কিন্তু মাঝে মাঝে শাহজাহানরা তোমাকে পিঠে বানাতে ডেকে নিয়ে যাবে, তুমি কি তাতে রাজি আছো? পিঠে বানানোটা বড় না 1000 টাকার অনুদানটা বড়? এটা মানুষকে বোঝাতে হবে। এমনি তো আমি একটা ঘোষণা করে দিলাম, সোশ্যাল মিডিয়ায় করে দিলাম, সেটা বললে তো হবে না, সেটা বোঝাতে হবে। সেই বোঝানোটাই হচ্ছে রাজনৈতিক দলের কাজ। আর যদি না বোঝাতে পারে তাহলে হবে না। অসংখ্য ধন্যবাদ তথাগতদা, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।